ভাবুন তো 1000 বছরের একটা বিশাল ইতিহাস তাকে কি মাত্র কয়েক মিনিটে তুলে ধরা সম্ভব? বেশ কঠিন কাজ, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চ্যালেঞ্জটাই নিচ্ছি। চলুন ইসলামী বিশ্বের সেই অবিশ্বাস্য উত্থান, তার স্বর্ণযুগ আর তারপরের রূপান্তরের এক লম্বা যাত্রায় একসাথে ডুব দেওয়া যাক। আর এই পুরো যাত্রার মূলে কিন্তু একটাই প্রশ্ন, কিভাবে আরবের ধূসর মরুভূমি থেকে এমন একটা বিশ্বশক্তির জন্ম হলো যা কিনা পুরো দুনিয়ার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল? এই ফ্যাসিনেটিং প্রশ্নের উত্তর দিয়ে আমাদের আজকের গল্পটা শুরু করা যাক। ইসলামের উত্থানের ঠিক আগে আরব উপদ্বীপের অবস্থাটা একটু কল্পনা করুন। একদিকে পশ্চিমে বিশাল বাইজেন্টাইন এম্পায়ার, আর পূর্বে পারস্যের সাসানীয় সাম্রাজ্য, আর ঠিক তার মাঝখানে আরব, যাকে বলা হতো গ্রেট এম্পায়ারগুলোর ব্যাকইয়ার্ড বা পেছনের উঠান। এখানকার মানুষজন তখন মূলত বিভিন্ন যাযাবর গোত্রে বিভক্ত, অনেকেই বহু দেবদেবীর পূজা করত। সত্যি বলতে তখন কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে ঠিক এই জায়গাটা থেকেই ইতিহাসের চাকা ঘুরে যাবে। তো সেই অবিশ্বাস্য পরিবর্তনটা শুরু হলো কিভাবে? চলুন আমাদের গল্পের প্রথম অধ্যায়ে যাওয়া যাক। এখানে আমরা দেখব ইসলামের সূচনা আর প্রথম মুসলিম রাষ্ট্র গড়ে ওঠার সেই সব মুহূর্তগুলো যা এক নতুন যুগের দরজা খুলে দিয়েছিল। আচ্ছা, এই পুরো গল্পটা বুঝতে হলে একটা শব্দকে খুব ভালোভাবে জানতে হবে, আর সেটা হলো খলিফা। এর আক্ষরিক মানে হল উত্তরাধিকারী, কিন্তু এর আসল গুরুত্ব ছিল অনেক অনেক বেশি। সহজ করে বললে, নবীর মৃত্যুর পর যিনি একাই ধর্মীয়, রাজনৈতিক এবং সামরিক নেতা হতেন, তিনিই ছিলেন খলিফা, মানে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। নবীর পরের এই সময়টাকে অনেকেই একটা গোল্ডেন এজ বা আদর্শ যুগ হিসেবে দেখেন, কিন্তু সত্যিটা হলো ছবিটা ছিল বেশ জটিল। একদিকে তো একটা বিশাল সাম্রাজ্য গড়ে উঠছিল, কিন্তু অন্যদিকে রক্তের সম্পর্ক না দেখে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচনের এই নতুন আইডিয়াটা, এটা ভেতরে ভেতরে অসম্ভব দ্বন্দ্বেরও জন্ম দিয়েছিল। এতটাই মারাত্মক ছিল সেই দ্বন্দ্ব যে প্রথম 4 জন খলিফার মধ্যে 3 জনকেই হত্যা করা হয়। ভাবা যায়? আর এই সংঘাতগুলোই কিন্তু ঠিক করে দিয়েছিল যে ভবিষ্যতের ইসলামী বিশ্ব কোন পথে এগোবে। আর এই যে কে নেতা হবেন, এই উত্তরাধিকারের প্রশ্ন, এখান থেকেই কিন্তু জন্ম নেয় ইসলামের সবচেয়ে বড় বিভাজন, সুন্নি এবং শিয়া। শিয়াদের বিশ্বাস ছিল যে নেতৃত্ব নবীর পরিবারের বাইরে যেতেই পারে না, মানে আলীর বংশধরদের মধ্যেই থাকতে হবে। আর অন্যদিকে সুন্নিদের মত ছিল যে না, নেতা হবেন সম্প্রদায়ের সবাই মিলে ঠিক করা একজন যোগ্য ব্যক্তি। দেখুন, শুরুটা ছিল একটা রাজনৈতিক মতভেদ নিয়ে, যা ধীরে ধীরে একটা গভীর ধর্মীয় বিভাজনের রূপ নেয়। ওই শুরুর দিকের সংঘাতগুলো পেরিয়ে ক্ষমতা আস্তে আস্তে বংশানুক্রমিক হয়ে যায়, আর তখন থেকেই বলা যায় ইসলামী বিশ্বের আসল স্বর্ণযুগটা শুরু হয়। ফোকাসটা তখন আর শুধু রাজ্য জয়ে ছিল না, বরং সেটা সরে এসে সংস্কৃতি, জ্ঞানবিজ্ঞান আর সভ্যতা গড়ে তোলার দিকে চলে যায়। এখানে আমরা দুটো বড় রাজবংশের কথা জানব। প্রথমে ছিল উমাইয়ারা, তাদের রাজধানী ছিল দামেস্ক, আর তাদের মূল ফোকাস ছিল সামরিক সম্প্রসারণ, মানে সাম্রাজ্য বড় করা। তাদের পর আসে আব্বাসীয়রা, আর তারা পুরো খেলাটাই বদলে দেয়। তারা রাজধানী নিয়ে আসে নতুন শহর বাগদাদে, আর তাদের লক্ষ্য ছিল একদম অন্যরকম। বাইরের দুনিয়া জয় করার চেয়েও দেশের ভেতরের সভ্যতা, জ্ঞান বিজ্ঞান আর একটা দারুণ সংস্কৃতি গড়ে তোলার দিকেই তারা বেশি মনোযোগ দেয়। আর এই আব্বাসীয়দের সময়ে ইসলামী বিশ্ব একটা সত্যিকারের মাল্টিকালচারাল বা বহু সাংস্কৃতিক রূপ পায়। আর এই আব্বাসীয়রাই কিন্তু বাগদাদ শহরটা তৈরি করেছিল। আর কি বলবো, এই শহরটা দেখতে না দেখতেই তৎকালীন পৃথিবীর জ্ঞান, সংস্কৃতি আর ঐশ্বর্যের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বলা যায় এটা ছিল সভ্যতার এক নতুন রাজধানী। এই স্বর্ণযুগের একেবারে হার্ট ছিল বাইতুল হিকমা, ইংরেজিতে যাকে বলে হাউস অফ উইজডম বা জ্ঞানের ঘর। ভাবুন তো, একটা বিশাল লাইব্রেরি আর অনুবাদ কেন্দ্র, যেখানে গ্রিক, ভারতীয়, পারস্যের সব সেরা জ্ঞানবিজ্ঞান আরবিতে অনুবাদ করে সংরক্ষণ করা হচ্ছে। খলিফা হারুন আল রশিদের মতো শাসকরা ছিলেন এর পেছনে। আমরা যে আরব্য রজনীর গল্প পড়ি, সেখানেও কিন্তু এই জ্ঞানবিজ্ঞানের বিপ্লবের ছোঁয়া লেগেছিল। কিন্তু ইতিহাস আমাদের এটাই শেখায় যে কোনো কিছুই চিরস্থায়ী না। ধীরে ধীরে বাগদাদের কেন্দ্রীয় আব্বাসীয় খেলাফতের শক্তি কমতে শুরু করে, আর সাম্রাজ্যের বিভিন্ন কোণায় নতুন নতুন শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। একটা সময় খলিফার ক্ষমতা শুধুমাত্র একটা প্রতীকের মতো হয়ে দাঁড়ায়,
আসল শক্তি চলে যায় অন্যদের হাতে। সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে তখন নতুন নতুন প্লেয়ার, যেমন ধরুন মিশরে ছিল শিয়া ফাতেমীয়রা, পারস্যের শিয়া বুইদরা, আর সবচেয়ে বড় যে শক্তিটা উঠে আসছিল তারা হলো মধ্য এশিয়ার সুন্নি সেলজুক তুর্কিরা। এর ফলাফলটা কিন্তু ছিল অনেক গুরুত্বপূর্ণ। ইসলামী বিশ্বে এতদিন যে আরবদের একচ্ছত্র আধিপত্য ছিল সেটা শেষ হয়ে গেল, তার জায়গায় পারস্য আর তুর্কিদের প্রভাব হু হু করে বাড়তে শুরু করল। আর ঠিক এই সময়েই একটা নতুন উপাধির জন্ম হয়, সুলতান। ব্যাপারটা খুব মজার। সেলজুক তুর্কিরা যখন বাগদাদ দখল করল, তারা কিন্তু আব্বাসীয় খলিফাকে সরিয়ে দিল না, বরং তারা খলিফার নামে আসল শাসন ক্ষমতাটা নিজেদের হাতে নিয়ে নিল আর সুলতান উপাধি নিল। মানে খলিফা থাকলেন ধর্মীয় প্রধান হিসেবে একটা প্রতীক, আর আসল রাজনৈতিক আর সামরিক ক্ষমতা চলে গেল সুলতানের হাতে। ইসলামী বিশ্ব যখন ঠিক এই রকমভাবে ভেতর থেকে বিভক্ত আর দুর্বল হয়ে পড়েছে, ঠিক তখনই বাইরে থেকে দুটো বিশাল ঝড় এসে আছড়ে পড়ল, আর এই দুটো আঘাত ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। প্রথম ঝড়টা ছিল ক্রুসেড। ইউরোপ থেকে আসা খ্রিস্টান যোদ্ধারা প্রায় ২০০ বছর ধরে মধ্যপ্রাচ্যের উপকূলীয় এলাকায় নিজেদের আধিপত্য ধরে রেখেছিল। এই সময়ে আমরা সালাদিনের মতো নেতার উত্থান দেখি, যিনি ক্রুসেডারদের হারিয়ে জেরুসালেম আবার পুনরুদ্ধার করেছিলেন। কিন্তু দ্বিতীয় যে ঝড়টা এলো সেটা ছিল আরও অনেক অনেক বেশি ভয়ঙ্কর আর বিধ্বংসী। মধ্য এশিয়ার স্টেপ থেকে উঠে এলো মঙ্গলরা। চেঙ্গিস খানের বংশধরদের নেতৃত্বে এক অপ্রতিরোধ্য আর নির্মম শক্তি। সালটা ছিল ১২৫৮। ইসলামী সভ্যতার ইতিহাসে এটা একটা কালো দিন। চেঙ্গিস খানের নাতি হালাকু খান তার বিশাল বাহিনী নিয়ে বাগদাদ অবরোধ করল, আর তারপর যা হলো সেটা ছিল ভয়াবহ। তারা শুধু শহরটাকেই ধ্বংসস্তূপে পরিণত করল না, শহরের লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করল। আর এর সাথে আব্বাসীয় খেলাফতের দীর্ঘ ৫০০ বছরের শাসনের এক মর্মান্তিক অবসান ঘটল। খলিফাকে একটা কার্পেটে মুড়িয়ে ঘোড়ার পায়ের নিচে পিষে মারা হয়। বাইতুল হিকমা সহ শহরের যত জ্ঞান ভাণ্ডার ছিল সব ধ্বংস করে ফেলা হয়। যখন সবাই ধরেই নিয়েছিল যে মঙ্গলদের থামানোর মতো আর কেউ নেই, ঠিক তখনই মিশরের এক নতুন শক্তি মামলুকরা অবিশ্বাস্য একটা কাণ্ড করে দেখালো। এই মামলুকরা ছিল মূলত দাস যোদ্ধা। ১২৬০ সালে আইন জালুতের বিখ্যাত যুদ্ধে তারাই প্রথম মঙ্গলদের পরাজিত করে। তাদের সেই অপরাজেয় যাত্রাকে তারা থামিয়ে দেয়। তো মঙ্গলদের এই ভয়াবহ আক্রমণের পর যে ধ্বংসস্তূপ তৈরি হল, সেখান থেকে কি উঠে এলো? চলুন আমাদের গল্পের শেষ পর্বে যাওয়া যাক। দেখব কিভাবে এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠল, আর কারা হল এর নতুন চালক। মঙ্গল ঝড়ের পর ইসলামী বিশ্বে ৩টি বিশাল আর স্থিতিশীল সাম্রাজ্যের জন্ম হয়। এদেরকে ঐতিহাসিকরা বলেন গান পাউডার এম্পায়ার বা বারুদ সাম্রাজ্য। কারণটা সহজ, তারা কামান আর বন্দুকের মতো নতুন সামরিক প্রযুক্তি ব্যবহার করে বিশাল এলাকা শাসন করত। এই ৩টি সাম্রাজ্য হল তুরস্ক আর মধ্যপ্রাচ্যে জুড়ে থাকা সুন্নি ওসমানীয়রা, ইরানের শিয়া সাফাভিরা আর ভারতে মুঘলরা। এই তিনটার মধ্যে সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল উসমানীয় সাম্রাজ্য। ভাবুন, আনাতোলিয়ার একটা ছোট্ট রাজ্য থেকে তাদের যাত্রা শুরু। এরপর ১৪৫৩ সালে তারা কনস্ট্যান্টিনোপল জয় করে হাজার বছরের বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটায়। আর ১৫১৭ সালে মিশর দখলের পর উসমানীয় সুলতান খালিফা উপাধিটাও নিয়ে নেন। এই উসমানীয় খিলাফত কিন্তু একেবারে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত, অর্থাৎ ১৯২২ সাল পর্যন্ত টিকেছিল। আর এভাবেই উসমানীয় সুলতানরা একদিকে যেমন একটা বিশাল সাম্রাজ্যের শাসক হলেন, তেমনি অন্যদিকে নবীর উত্তরাধিকারী হিসেবে খলিফার পদটাও তাদের কাছে চলে এলো। প্রায় ৬০০ বছর ধরে টিকে থাকা এই উসমানীয় সাম্রাজ্যই ছিল ইসলামের ইতিহাসের শেষ খেলাফত। তো হাজার বছরের এই বিশাল এক যাত্রা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এতগুলো খেলাফত, সালতানাত আর সাম্রাজ্য, তাদের তৈরি করা সীমান্ত, তাদের মধ্যকার দ্বন্দ্ব আর তাদের সংস্কৃতি, এই সব কিছু আজও আমাদের এই একবিংশ শতাব্দীর দুনিয়াকে কিভাবে প্রভাবিত করে চলেছে? এর উত্তরটা হয়তো আমাদের চারপাশের বর্তমান পৃথিবীর দিকে তাকালেই পাওয়া যাবে।